সুপ্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। অবশেষে ইরানের জালে ধরা পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি7 বৈঠকে সারা বিশ্বের ধনী দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে বলছেন, আই এম দ্য বস। আর ইরান বলছে, উই আর দ্য বস অফ ইউ। ইরানের ড্রাফট করা 14 দফা স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাক্ষর করেছে ফ্রান্সে সারা বিশ্বের নেতাদের সামনে, স্বাক্ষর করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব চুক্তি স্বাক্ষর করা? ইরানের সংসদের স্পিকার বলেছে, এই চুক্তির গ্যারান্টি আমাদের সামরিক শক্তি। এই চুক্তিকে আমরা বাস্তবায়ন করতে বাধ্য করব আমেরিকাকে। আমেরিকা ইতিমধ্যেই পারস্য উপসাগর থেকে তাদের নৌবাহিনী সরিয়ে নিচ্ছে। মুক্ত হচ্ছে পারস্য উপসাগর, খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ, এইসব নিয়ে আজকের লাইভে সংবাদ জানাবো। তবে তার চেয়েও গরম গরম সংবাদ রয়েছে। লেবাননে নাকি একটা ব্যাপক মার হয়েছে, অন্তত 2 ডজন দখলদার সেনা ব্যাপকভাবে আহত হয়েছে। একজনের নিহতের সংবাদ নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম, এবং তারা জানিয়েছে অন্তত 7 জন বেধড়ক মার খেয়েছে, ব্যাপক আহত। সংখ্যাটা 7 জন নয়, অন্তত 12 দোকানে 24 জন বলে জানিয়েছে লেবাননের সূত্রগুলো। সেই সংবাদও থাকবে এই লাইভের শেষ দিকে। আমরা স্মরণ করব শহীদ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। মিশরের প্রেসিডেন্টের ব্যাপারেও কথা হবে। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছে ইসরায়েলি লবি, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলের বিভিন্ন লবিগুলো, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানের ডিমান্ড সহ যে 14 দফা চুক্তি, সেটি শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলুন দেখে আসি ফ্রান্স থেকে এই বিরল দৃশ্যটি। আপনারা দেখছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করছেন চুক্তিটিকে। প্রিয় দর্শক, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উভয় পক্ষ ইসলামাবাদের মধ্যস্থতায় তৈরি করা চুক্তিটিকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসলো। 14 দফা এই চুক্তির মধ্যে কি আছে, কেন এটা ইরানের বিজয় হিসেবে ধরা হয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই কি বলছেন। আজকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর ইসমাইল বাকাই একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে তিনি বলেছেন, এই চুক্তিতে ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি দেওয়া হয়েছে। লেবাননের ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নেই এখানে, অর্থাৎ ইরানের মিসাইল আগের মতোই থাকবে। হরমুজ প্রণালী নিয়ে ওমান সহ বিভিন্ন দেশের সাথে সমঝোতা হবে। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে। তবে হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব থাকবে ইরানের। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য করা ওয়াশিংটনের দায়িত্ব বলে জানিয়েছেন ইরানের মুখপাত্র। প্রিয় দর্শক, এই চুক্তিটি আমেরিকা স্বাক্ষর করতে বাধ্য হয়েছে, এটা সবচেয়ে বড় সংবাদ। চুক্তিটি পালন করবে কিনা, কতদিন পালন করবে, সেই বিষয় নিয়েও একটা প্রশ্ন রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, তারা মনে করছে এই চুক্তিটি বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এটা আসলে ইসরায়েলের এক্সপেকটেশন যে এই চুক্তিটি বেশি দিন হবে না। বাংলা ভাষায় একটা কথা আছে, শকুনের দোয়ায় কি গরু মরে। আমরা এইভাবেই বলতে পারি, ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ এই চুক্তিটি কতদিন টিকবে সেই বিষয়ে একটা স্পষ্ট মেসেজ দিয়েছে সারা বিশ্বকে। বাঘের গালিবাফ বলছে, এই চুক্তির গ্যারান্টি হচ্ছে ইরানের সামরিক শক্তি, ইরানের
প্রতিরোধের ক্ষমতা। আমেরিকার যদি এই চুক্তি লঙ্ঘন করে তাহলে আবারও ইরানের প্রতিরোধের মুখোমুখি হবে। যুদ্ধবিরতির পর শত্রুপক্ষের পদক্ষেপের জবাবে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি বলেন, ইরানের জনগণের ঐক্য এবং উপস্থিতি ইরানকে শক্ত অবস্থান থেকে আলোচনা করতে সক্ষম হয়েছে এবং লেবাননের দাহিয়াতে ইসরায়েলি হামলার পর ইরান যে কঠিন হামলা চালিয়েছিল সে কারণে আর বেইরুতে হামলার সাহস করেনি ইসরায়েল। আমাদের সবচেয়ে বড় গ্যারান্টি হলো আমাদের ন্যাশনাল ইউনিটি, আমাদের সামরিক শক্তি। প্রিয় দর্শক, প্রথম দিকে ইসরায়েল কিংবা ইসরায়েলি লবি কেউ এই চুক্তিটি মানতে চায়নি, কিন্তু ধীরে ধীরে সবাই মানতে বাধ্য হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কট্টর ইসরায়েলপন্থী সিনেটর রয়েছে, যাকে গ্রাহাম নামে আপনারা অনেকেই চিনেন। লিন্ডসে গ্রাহাম, যিনি শুরু থেকেই ইরানের সাথে যে কোনো চুক্তির বিরোধী ছিলেন, তিনিও এখন বলছেন, আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি, আমি এই চুক্তিটি গ্রহণ করে নিচ্ছি, কারণ এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী খুলেছে। এখন নেতানিয়াহু পর্যন্ত চুক্তি মানতে বাধ্য। ইসরায়েল যতই যা কিছু বলুক, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো কিছুতে ইয়েস বলে, ইসরায়েলের কি সেখানে নো বলার সুযোগ আছে? বিষয়টা হলো কতটা শক্তিশালী ভাবে ইয়েস বলছে সেটার উপর ডিপেন্ড করে। যদিও মার্কিন প্রেসিডেন্টরা নানাভাবে ইসরায়েলের বিভিন্ন অ্যাপেস্টিন কেসের কারণে চিন্তা করে অনেক কিছু, কিন্তু আসলে ইসরায়েলের শক্তি আমেরিকার শক্তির উপর ডিপেন্ডেন্ট, যে কারণে ইসরায়েল চাইলেও এই চুক্তির খুব একটা বিরোধিতা করতে পারবে বলে আমরা মনে করি না। এখন পর্যন্ত সবকিছু স্মুথলি এগুচ্ছে। আগামী শুক্রবার আহ আগামী শুক্রবার এই চুক্তিটি স্বাক্ষরের কথা ছিল, কিন্তু তার আগে আগে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে। এই জায়গায় বেশি তাড়াহুড়া ছিল আমেরিকার পক্ষ থেকে, এবং পরবর্তী ৬০ দিনে দফায় দফায় এই চুক্তির দফাগুলো যতটা বাস্তবায়ন করবে আমেরিকা, ইরান ততটুকু ছাড় দেবে। চুক্তির নগদ লাভ হিসেবে ইরান চুক্তি চলাকালীন সময়ে $২৪ বিলিয়ন আদায় করছে আমেরিকা থেকে। তারপর আরো $৩০০ বিলিয়ন ইরানের জন্য ইনভেস্টমেন্ট ম্যানেজ করার একটা প্রতিশ্রুতি রয়েছে। এটা নিয়েও আমেরিকা লুকোচুরি করছে। আমেরিকান প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি ইরানে $৩০০ বিলিয়ন ইনভেস্ট করতে যাচ্ছেন? ট্রাম্প কিন্তু অস্বীকার করেনি। ট্রাম্প বলছে, না না, আমি করব কেন, এটা মানুষ করবে। ইনভেস্টমেন্ট তো মানুষই করে, মানুষটা কোন দেশের মানুষ সেটা হলো দেখার বিষয়। আবার সাংবাদিকরা প্রশ্ন করছে, তো ইরানের মিসাইল তো থাকছে, তাহলে আপনারা ইরানকে কিভাবে দুর্বল করলেন, কি করলেন? ট্রাম্প বলছে, মিসাইল তো সব দেশেরই আছে, আমিরাতের আছে, কুয়েতের, কাতারের আছে, ইরানের কিছু থাকতেই পারে, ইরানেরও তো কিছু থাকবে, স্বাভাবিক। হ্যাঁ, অর্থাৎ দিন শেষে এই যুদ্ধে আমেরিকা কি পেল? হরমুজ প্রণালী খুলতে পারলো। হরমুজ প্রণালী তো আগেই খোলা ছিল। হরমুজ প্রণালী খুলে দিলে ইরানের কি এক পয়সার খরচ আছে? ইরানের কোনো খরচ নেই, ইরানের বরং কিছু ইনকাম আছে। হরমুজ প্রণালী খুললে আগের মতো আর ফ্রি যাওয়া যাবে না, এখানে ইরানকে টুল দিয়ে যেতে হবে। এটা কিন্তু ফাইনাল হয়েছে। টুলটার নাম টুল নেই, টুলটার নাম সার্ভিস চার্জ, কিন্তু টাকা ইরান আদায় করবে। আবার ইরান এই যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় যে জিনিসটা অর্জন করতে যাচ্ছে সেটা হলো ইরানের তেলের উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল আমেরিকা, সেটা তুলে নেওয়া হচ্ছে। ইরান এখন অবাধে তার তেল বিক্রি করতে পারবে পৃথিবীর যে কোনো দেশের কাছে। শুধু যদি এই জিনিসটা অব্যাহত থাকে, ইরান বিশ্বের টপ 5 অয়েল এক্সপোর্টার কান্ট্রির একটি। ইরান তার নিজের তেলেই অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে, কোনো দেশের খয়রাতের ইরানের দরকার নেই। এবং ইরান যদি অবাধে ব্যবসা করতে পারে, তাহলে ইরান অল্প সময়ের মধ্যে শক্তিশালী হবে। শুধুমাত্র আর্থিকভাবে শক্তিশালী নয়, এবার ইরান সামরিকভাবে আগের চেয়ে আরো শক্তিশালী হবে। বিজ্ঞান এবং প্রযুক্তিতে ইরান এগিয়ে যাবে। আল্লাহ চাইলে ইরান তুরস্কের সাথে, পাকিস্তানের সাথেও একটা বড় ডিফেন্স কোঅপারেশনে যাবে। আমরা তুর্কিপিডিয়া থেকে আপনাদেরকে এই জিনিসটা আগাম জানিয়ে রাখলাম। গত 30 বছর, গত 40 বছর ইরান একটা ঘোরের মধ্যে ছিল। ইরানের অনেক প্রশংসা করি, আবার সমালোচনাও কিছু করছি, দিন শেষে আমাদেরই তো ভাই। ইরান ভারতকে বন্ধু ভাবতো, ভারতের সাথে অনেক খাতির ছিল। এই ভারতকে কম টাকায় তেল দিয়েছে ইরান,
ইরানের তেলের টাকাগুলো মেরে দিয়েছে ভারত, অনেক টাকা বকেয়া রেখেছে, টাকা আদায় করতে ইরানের কষ্ট হয়েছে। এবং ইরান তার সবচেয়ে দুর্দিনে দেখেছে ভারত কিভাবে ইরানকে বাসটা দিয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডাররা ভারতে গিয়েছিল ট্রেনিং করতে, সেখান থেকে ফেরার পথে তাদের লোকেশন দিয়ে দেওয়া হয়েছে আমেরিকাকে, এবং আমেরিকান টর্পেডো ইরানের যুদ্ধ জাহাজকে উড়িয়ে দিয়েছে। ইরানকে এই যুদ্ধ থেকে বের করে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেই দেশটি, তার নাম পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দফায় দফায় তেহরানে গিয়েছে, ইরানকে প্রোটেকশন দিয়েছে। এবং কেউ না জানলেও ইরান জানে ইরানের বিমানগুলো পাকিস্তানের এয়ারপোর্টে নিরাপদে রাখা হয়েছিল। এই যুদ্ধের পর ইরানের কি কার সাথে বেশি ব্যবসা বাণিজ্য করা উচিত, সম্পর্ক তৈরি করা উচিত? ভারতের সাথে, নরেন্দ্র মোদীর সাথে, নাকি পাকিস্তানের সাথে? যদি ইরান এই যুদ্ধের থেকে শিক্ষা নেয়, তাহলে ইরানের পরবর্তী গভীর মিত্র হতে যাচ্ছে তুরস্ক, পাকিস্তান, কাতার, মুসলিম দেশগুলো। এবং ইরান, তুরস্ক, পাকিস্তান যদি একসাথে হয়, তাহলে মধ্যপ্রাচ্যে কারু বাহাদুরি চলবে না। যারা 10,000 কিলোমিটার দূর থেকে এসেছে, তাদের গাট্টি বুসকা বাঁধার সময় হয়েছে, তাদেরকে আবার ফিরে যেতে হবে তাদের বাপের দেশে। মধ্যপ্রাচ্যে কোনো বহিরাগতের আগামীতে জায়গা হবে না। এবং তার একটা সাইন দেখা যাচ্ছে লেবাননে। লেবাননে কঠিন একটা লড়াই চলছে। লেবাননের রাজধানীতে হামলা করার সাহস না করলেও লেবাননের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রেগুলার হামলা, দখলদারিত্ব বজায় রেখেছে ইসরায়েল। আবার পাল্টা হামলা করছে লেবানিজ গেরিলারা। সর্বশেষ গতকাল রাতে একটা ভালো রকম মার খেয়েছে দখলদার বাহিনী। অন্তত 2 ডজন সেনা হতাহত হয়েছে, একজন তো চলে গিয়েছে ওপারে। আরো কয়েকজনের অবস্থা সাড়ে সাংঘাতিক। আমাদের কাছে লেবানন ফ্রন্ট থেকে বেশ কিছু সংবাদ এসেছে, ভিডিও এসেছে, একটু দেখাই। আপনারা দেখেন, এই একটা লেবানিজ শহর একটা বাড়িকে আস্ত রাখেনি, প্রত্যেকটা বাড়িকে গাজার মতো পরিস্থিতি করেছে দখলদার বাহিনী। কিন্তু এই সুন্দর শহরটাকে যারা জাহান্নাম বানিয়েছে, সেই জাহান্নামেই তাদেরকে খুঁজে ফিরছে আবাবিল ড্রোন। আপনারা দেখেছেন দখলদারদের ট্যাঙ্কগুলোকে কিভাবে তছনছ করে দিচ্ছে লেবানিজ গেরিলারা। প্রিয় দর্শক, লেবাননে এখন পর্যন্ত পুরোপুরি যুদ্ধ থামেনি। ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়ে একজন লেবানিজকে হত্যা করেছে, আরো কয়েকজন হতাহত হয়েছে। লেবানিজ বাহিনীও পাল্টা হামলা চালাচ্ছে। তবে এই যুদ্ধে লেবাননকে যুক্ত করেছে ইরান, এবং ইরান আমেরিকাকে সর্বোচ্চ চাপ দিচ্ছে, তোমরা ইসরায়েলকে লেবাননে থামাও, এবং যতটুকু জায়গা ইসরায়েল দখল করেছে অবশ্যই তাকে এই জায়গা ছেড়ে যেতে হবে, লেবাননের অখণ্ডতা নিশ্চিত করতে হবে। নেতানিয়াহুকে সামনে আরো বড় চাপ দিবে ডোনাল্ড ট্রাম্প, এমনটাই আশা করছে ইরান। তবে এই যুদ্ধে ইরান সবচেয়ে চমক দেখিয়েছে তার মিসাইল দিয়ে, কিন্তু ইরানের বিমান বাহিনী কিন্তু বসেছিল না। ইরানের হাতে যা আছে, ইরানের বিমান বাহিনীর পাইলটরা তাদের ব্যাকডেটেড ফাইটার জেটগুলো দিয়েও একটা আপডেটেড ওয়ারফেয়ার চালিয়েছে। ইরানের পাইলটরা কিভাবে কুয়েতের ভিতরে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেই শ্বাসরুদ্ধকর অভিযানের উপর
আল জাজিরা একটি ডকুমেন্টারি প্রচার করেছে। আমরা তার ছোট্ট একটি অংশ দেখাচ্ছি। ইরানের বীরত্বগাথা শুনলে যে কারো পশম শক্ত হয়ে যাবে। پرواز انجام شد، ما از زمین کنده شدیم به ارتفاع بسیار بسیار پایین. بعدی که مثلا خطوط فشار قوی رو فقط که ما اصطلاحا میگیم پاور لاین، فقط اونا رو یه کوچولو می‌بندیم پایین، بعضی‌هاش هم حتی از زیرشون عبور می‌کردیم. اینقدر پایین میرفتیم؟ بسیار بسیار پایین. اصلا شاید در لحاظ استاندارد پرواز چند پاییه؟ استاندارد ইরানের কয়েকজন পাইলট যাদের চেহারাকে আড়াল করে রেখেছে ইরানের মিডিয়া, তারা বলছিল কুয়েতে তাদের বিমান বাহিনী নিয়ে তারা কিভাবে হামলা চালিয়েছে। সাধারণত একটি বিমান আকাশে উড়ার জন্য কমপক্ষে 500 মিটার উপর দিয়ে উঠতে হয়। ইরান জানে যে একটা এয়ার ডিফেন্সের যে লেয়ার্ড একটা থাকে, সেটা 500 মিটারের উপর থেকে আসা ফাইটার জেটগুলোকে ট্রেস করে এবং এটাকে আঘাত করে। ইরান তাদের ফাইটার জেটকে মাত্র 50 মিটার উচ্চতা দিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছে। একদম পারস্য উপসাগরের উপর দিয়ে বিভিন্ন জাহাজের ফাঁক দিয়ে, পুরো হলিউডের সিনেমার মতো ইরানের ফাইটার জেটগুলো আমেরিকার এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে, আমেরিকার পেট্রিয়টকে ফাঁকি দিয়ে কুয়েতের এয়ার স্পেসে প্রবেশ করেছিল এবং সেখানে কুয়েতের আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এটা নিয়ে হয়তো আগামী দিনে ইরানের ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো সিনেমা তৈরি করতে পারে। সিনেমা কি তৈরি করা উচিত, যেখানে নরেন্দ্র মোদীর বাহিনী পাকিস্তানের কাছে মার খেয়ে এসে তারা বীরত্বের সিনেমা বানায়, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, হ্যাঁ অক্ষয় কুমার উড়িয়ে দিচ্ছে সবকিছু, কিন্তু বাস্তবে তারা মার খাচ্ছে পাকিস্তানের কাছে। আর যেখানে ইরান মার দিচ্ছে কুয়েতে মার্কিন বাহিনীকে, সেটা নিয়ে কি সিনেমা হওয়া উচিত? ইরানের ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি ফিল্ম ইন্ডাস্ট্রি। ইরানি সিনেমাকে আপনারা কখনো দেখেছেন? ইরান ইরাক যুদ্ধের কাহিনীকে ভিত্তি করে ইরান অনেকগুলো চমৎকার সিনেমা তৈরি করেছে। আমরা আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে বাংলা ডাবিং করা অনেক ইরানি সিনেমা দেখতাম। আমাদের কাছে তখনও ইরানি সিনেমাই ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে হৃদয়গ্রাহী সিনেমা। সিনেমা ইন্ডাস্ট্রিতে তুরস্কের চেয়েও ইরান অনেক দিক থেকে এগিয়ে আছে, অন্তত এইরকম দেশপ্রেমিক সিনেমা তৈরিতে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভের শেষ দিকে একটু ফিলিস্তিনের সংবাদ জানাতে চাই, একটু গাজার সংবাদ জানাতে চাই এবং মিশরের সংবাদ দিয়ে লাইভ শেষ করব। প্রথমেই জানাচ্ছি, ইরান এবং আমেরিকার এই চুক্তিতে যথেষ্ট অসন্তুষ্ট ইসরায়েল। তারা কোনোভাবে এই চুক্তি মানতে চাচ্ছে না, নানাভাবে তাদের অভিমত ব্যক্ত করছে। আবার তাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে না। কি করবে? এখন তারা ফিলিস্তিনিদের উপর জুলুম কিন্তু বন্ধ করেনি। ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে 570টি বাড়ি বানানোর, সেটেলমেন্ট বানানোর অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার পশ্চিম তীরের ভূমির উপরে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস। গাজায় নতুন করে বিমান হামলা হয়েছে। আবার গতকাল ফিলিস্তিনিদের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি অবৈধ সেটেলাররা। চলুন দেখে আসি। বিভিন্ন দেশ থেকে আসা এইসব ইসরায়েলি অবৈধ সেটেলাররা ফিলিস্তিনিদের জমিতে জমি দখল করে বাড়ি করছে। এই কাজগুলো করতে সহযোগিতা করছে ইসরায়েলের সরকার। ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী স্মট্রিচ, তিনি চিন্তা করছেন পুরো পশ্চিম তীরকে দখল করে সেটা ইসরায়েলিদেরকে দিয়ে দিবে। এবং যে ইসরায়েলিরা এখানে আসছে, তারা আশেপাশের ফিলিস্তিনিদেরকে, স্থানীয়দের উপর নানা ধরনের জুলুম অত্যাচার করছে। তাদের খামারে আগুন দিচ্ছে, তাদের পশু পাখিগুলোকে মেরে ফেলছে, তাদের বয়স্ক মানুষদেরকে আক্রমণ করছে এবং তাদের মসজিদে আগুন দিচ্ছে। এই কারণে কিন্তু ইউরোপ এখন শক্তিশালী অবস্থান নিয়েছে ইসরায়েলিদের বিরুদ্ধে। ইউরোপের দেশ ইতালি, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য ইসরায়েলের কয়েকজন উগ্রপন্থী মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলের মন্ত্রী বেন গাভির, স্মট্রিচ, বেজালাল, তারা এখন আর ইউরোপে যেতে পারছে না এবং এইসব উগ্রবাদী সেটেলারদের লিডারদের জন্য ইউরোপের দরজা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এইসব কুসুম কুসুম শাস্তিতে কি থামবে সেটেলাররা? গাজার মানুষের উপর, পশ্চিম তীরের মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে জুলুম অত্যাচার, সেটা থামানোর জন্য দরকার মিশরের সিংহাসনে একজন মোহাম্মদ মুরসির মতো লিডার। যেই মোহাম্মদ মুরসি বলেছিল, গাজার ভাইদেরকে আমরা কোনোদিন একা ছেড়ে দেব না।
আমরা মোহাম্মদ মুরসির শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মিশরের 4000 বছরের মধ্যে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাফেজ মোহাম্মদ মুরসিকে। في غزة من عدوان وقتل للرجال للنساء للأطفال دماء تراق. هذا أمر خطير وهذا عدوان سافر على الإنسان على الرجال على النساء. هذا أمر أكرر تحذيرا منه وأؤكد مرة ومرة. মিশরের প্রেসিডেন্ট মুরসি বলেছিলেন গাজার নিষ্পাপ নারীদের শিশুদের রক্ত প্রবাহিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আবার হুঁশিয়ার করে দিচ্ছি, এটা চলতে পারে না। আমরা গাজার মানুষদেরকে একা ছেড়ে দেব না। গাজা শক্তিশালী হবে এবং গাজা এর প্রতিশোধ নেবে। من يعتدون أنه لن يكون لهم أبدا لن يكون لهم أبدا لن يكون لهم أبدا سلطان على أهل غزة. لن نترك غزة وحدها لن نترك غزة وحدها. أقول لهؤلاء باسم الشعب المصري كله، أقول لهم إن مصر اليوم مختلفة تماما عن مصر الأمس. إن العرب اليوم مختلفون. প্রিয় দর্শক, মিশরের জনগণের ক্ষমতা এসেছিল 2011 সালে 12 সালে প্রেসিডেন্ট মুরসি স্বপ্ন দেখেছিল ফিলিস্তিন আজাদির স্বাধীনতার, এবং এই মুরসিকে মিলিটারি কু করে ইসরায়েলের সহযোগিতায় ক্ষমতাচ্যুত করেছিল আব্দুল ফাত্তাহ আল সিসি। 67 বছর বয়সে কোরআনের হাফেজ এই প্রেসিডেন্ট কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিনা চিকিৎসা দেয়া হয়নি। তিনি একটি কোরআন চেয়েছিলেন যে আমাকে একটু কোরআন পড়তে দিন, আমি একটু প্রিয় কোরআনটিকে তেলাওয়াত করতে চাই। আপনারা এখানে কোরআন দেখছেন। প্রেসিডেন্ট মুরসিকে কোরআন দেয়নি সিসির সরকার। প্রেসিডেন্ট মুরসি বলেছিলেন কোরআন তো আমার কলিজায় রয়েছে, আমি একজন কোরআনের হাফেজ, আমি দিন রাত কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমার খুব ইচ্ছা হয়েছে কোরআনটাকে একটু ধরে দেখতে, একটু চুমু খেতে। কিন্তু এই জালিম সিসি প্রেসিডেন্ট মুরসিকে একটু কোরআন স্পর্শ করতে দেয়নি। ফিলিস্তিনের প্রতি ভালোবাসার এই লিডার নীরবে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নিক। আল্লাহ তাআলা ওনাকে সম্মান মর্যাদা দান করুক জান্নাতে। আমরা অপেক্ষা করছি মিশরে পরিবর্তন হবে। আমরা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, মিশরে পরিবর্তন হবে। মিশরে সিসি থাকবে না, মিশরে আরেকজন মুরসি আসবে। ঠিক যেভাবে সিরিয়াতে পরিবর্তন হয়েছে, মিশরে পরিবর্তন হবে। তুরস্ক, মিশর, সিরিয়া, ইরান, বদলে যাবে মধ্যপ্রাচ্য ইনশাল্লাহ। শহীদ মোহাম্মদ মুরসির স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। যারা বিশ্বাস করছেন না তাদেরকে আমরা বেঁচে থাকলে তুর্কিপিডিয়া থেকে সেই সুসংবাদগুলো শোনাবো। তুরস্কের সাথে মিশরের বিমান বাহিনীর সামরিক মহড়া শুরু হয়ে গিয়েছে। তুরস্কের নৌবাহিনীর সাথে মিশরের নৌবাহিনীর মহড়া শুরু হয়ে গেছে। মিশরের গোয়েন্দাদেরকে তুরস্ক ট্রেনিং দিচ্ছে। শুধু অল্প সময়ের অপেক্ষা, মিশরে একটা পরিবর্তন। মিশর